প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রাক্তন প্রেমিকার সাথে আমার একটা ফোন আলাপ আমি গত রাতে প্রচার করেছি, যেটা নিয়ে অনলাইনে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। যেহেতু তায়েবা ইসলাম সাইমা নামের এই নারী তার সাথে আমার এই কথোপকথনটি প্রচারের অনুমতি আমাকে দেননি, তাই আমি এটি প্রচার করে সাংবাদিকতার এথিক্স ভঙ্গ করেছে বলেও আমার বিরুদ্ধে কেউ কেউ অভিযোগ তুলেছেন এবং তারা আমার সমালোচনা করছেন। তো এসব সমালোচনা নিয়ে কিছু কথা বলার উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিও। তো প্রিয় দর্শক, আমি কখনোই এই অডিওটি কিন্তু প্রচার করতাম না, কারণ সাইমা নামের ওই নারী আমাকে এটি প্রচারের অনুমতি দেননি। কিন্তু আমার স্থানীয় সময় 5টা 14 মিনিটে, অর্থাৎ সকাল 5টা 14 মিনিটে সাইমার পক্ষ থেকে 5বার আমাকে ফোন দেওয়া হয়েছিল। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। তো এত ভোরে আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, তাই আমি তার ফোনটি ধরতে পারিনি। তো আমি ঘুম থেকে ওঠার পর তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম এবং তখন থেকেই তার সংযোগটি বিচ্ছিন্ন ছিল। তো প্রিয় দর্শক, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এক্স গার্লফ্রেন্ডের দাবিদার এই সাইমা, তার সাথে আমার যে কথোপকথন, এর খুব সামান্য অংশই কিন্তু আমি আপনাদের সামনে প্রচার করেছি। এখানে এমনও কথোপকথন ছিল যেটা আমি প্রচার করিনি, যেখানে তিনি বলেছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ক্ষতি করতে পারে এবং মূলত তার কোনো অঘটন ঘটেছে এটা মনে করেই কিন্তু আমি আসলে এই অডিওটি আপনাদের সামনে নিয়ে আসি। এবং তারপর থেকেই কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেটা আমি অ্যান্টিসিপেট করেছিলাম যে তিনি হয়তো এই নারীকে সামনে আনবেন, অর্থাৎ তার কোনো ক্ষতি করবেন না, কিন্তু তাকে হয়তো এই অডিওটি প্রচারের পরে তাকে সামনে নিয়ে আসবেন এবং তাকে দিয়ে হয়তো আমার বিরুদ্ধে কিছু বলাবেন। তো আমি যা ভেবেছি ঠিক তাই হয়েছে। আপনারা দেখেছেন যে এই সাইমাকে দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এখন আমার বিরুদ্ধে এই সাইমাকে দিয়ে তার নিজের মন মতো ফেসবুকে স্টেটাস দেওয়াচ্ছেন। এমনকি এই স্টেটাসে কিন্তু আমার বিরুদ্ধে মামলারও হুমকি দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আমি স্পষ্ট করে জানাতে চাই যে সব মামলা দিয়ে কিন্তু আমাকে ভীত করা যাবে না, কারণ সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সময় কিন্তু তখন তথ্যমন্ত্রীর দায়িত্বে থাকা হাসান মাহমুদের মতো আওয়ামী দুর্বৃত্তের বিরুদ্ধে আমি প্রতিবেদন প্রচার করেছিলাম এবং এর প্রেক্ষিতে কিন্তু আমার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছিল এই হাসান মাহমুদের পক্ষ থেকে। এবং আমি জানি যে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকলে এ ধরনের মামলার শিকার হতেই হবে, এবং যা আমি হাসিনার আমল থেকেই মেনে নিয়েছিলাম এবং তারই একটা কন্টিনিউশন আমি এখন দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কুমিল্লার যে একটা ট্রিপল মার্ডারের মতো ঘটনা ঘটেছে এবং সেখানে যে আসামি যারা রয়েছেন তাদেরকে যে শেল্টার দিচ্ছেন এই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা, এটা তো এখন একটা ওপেন সিক্রেট। কিছু মিডিয়াতেও এগুলো এসেছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা, অনেক সমালোচনা হয়েছে। কিন্তু এই ভয়ঙ্কর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা তার বাবা এই টেন্ডার বিল্লাল, তাদের কিন্তু এখনো কিছুই হয়নি। তো তাদের মতো ব্যক্তিকে আমি আমার প্রতিপক্ষ বানিয়েছি আর আমি আক্রমণের শিকার হব না, এটা ভাবা আসলে বোকার স্বর্গে থাকার মতো। তো আমি এটা মেনেই নিয়েছি এবং আমি এটাও অ্যান্টিসিপেট করছি হয়তো তার এই এক্স গার্লফ্রেন্ডকে দিয়ে তিনি আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করাতে পারেন। তিনি তার সেই তথাকথিত যে মানহানি, এই মানহানির জন্য আমার বিরুদ্ধে হয়তো মামলাও করতে পারেন তাকে দিয়ে। তার যে ভাড়া করা কিছু ইউটিউবার রয়েছেন তাদেরকে দিয়ে আমার বিরুদ্ধে পোস্ট দেওয়াতে পারেন। তো আমি এগুলো আসলে ধরেই নিয়েছি যে তিনি করতে পারেন বা করবেন। তো মূলত আপনারা জানেন যে আমাকে কচু খেতি বলে টিটকারি করা হয়, আর্মি এবং ডিজিএফ এর কামলা হিসেবে প্রমাণের চেষ্টা করা হয়। তো এই চেষ্টাটাও কিন্তু এখন করা হবে এবং আমি এগুলোকে আসলে অতি স্বাভাবিক ব্যাপার বলেই কিন্তু ধরে নিয়েছি প্রিয় দর্শক। তো কেন আমি স্বাভাবিক ধরে নিয়েছি সেটা আপনারা জানেন, কারণ আমি লড়াই করেছি বসুন্ধরার মতো একটা মাফিয়া গোষ্ঠীর বিরুদ্ধে। আমি বাংলাদেশের শীর্ষ ভূমিদস্যুর বিরুদ্ধে লড়াই করেছি এবং আমি বড় বড় মাফিয়া তারিক সিদ্দিক থেকে শুরু করে অনেকের বিরুদ্ধেই কিন্তু আমি কথা বলেছি, যখন কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়নি। এবং এখনও কনসিস্টেন্টলি কিন্তু আমি যারা ক্ষমতাবান তাদেরকে প্রশ্নের মুখোমুখি করছি। আমি কিন্তু ক্ষমতার আশেপাশে থাকা কোনো সুবিধাবাদী গোষ্ঠী হিসেবে নিজেকে প্রমাণ করিনি, আমি বরঞ্চ ক্ষমতাবানদেরকে চ্যালেঞ্জ করেই কথা বলে যাচ্ছি। তাই আমি আক্রমণের শিকার হব না তো কে হবে? তো সেটাকে আমি আসলে আমার নিয়ত হিসেবেই মেনে নিয়েছি। আর তারপরেও আমার যে কজন গুটি কয়েক ভক্ত রয়েছেন তারা যখন আমাকে প্রশ্ন করেন যে আপনি কি আসলেই ডিজিএফআই বা আর্মির কামলা কিনা, তো তাদেরকে আমি বলবো যে যদি কেউ কখনো প্রমাণ করতে পারে যে আমি আর্মি, ডিজিএফআই বা বর্তমান সরকারের কারো থেকে কোনো ধরনের অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছি, একটাও যদি কেউ এরকম প্রমাণ করতে পারে,
আমি অনলাইনে আর মুখ দেখাবো না। তো প্রিয় দর্শক, আমি যেটা মনে করি আসলে যে একজন সাংবাদিকের কাজ হচ্ছে ক্ষমতাবানদেরকে প্রশ্নের মুখোমুখি করা, তাদের ভুল ধরা, যাতে তারা সঠিক পথে থাকে। তো আপনারা দেখেছেন যে এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বাবা যাকে টেন্ডার বিল্লাল বলা হয়, সে একটি ঠিকাদারির লাইসেন্স নিয়ে কিন্তু ধরা খেয়ে গিয়েছিল এবং তারপরে তার সন্তান এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু তার বাবার জন্য ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু এরপর থেকে আমরা কি দেখেছি? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তো অপকর্ম একের পর এক আমাদের সামনে এসেছে। আমরা দেখেছিলাম শীতের মৌসুমে তিনি 20,000 টাকার কম্বল বিতরণ করার জন্য তিনি 6 দিনে হেলিকপ্টারে 28 বার করে ভ্রমণ করেছেন। লাখ লাখ টাকার হেলিকপ্টার ভ্রমণের পিছনে তিনি খরচ করেছেন রাষ্ট্রীয় অর্থ করে, তিনি সামান্য কিছু কম্বল বিতরণ করতে গিয়েছেন এবং 6 দিনে 28 বার তিনি হেলিকপ্টারে ভ্রমণ করে কিন্তু এটা রেকর্ড করেছিলেন। এবং আপনারা দেখেছেন যে তিনি প্রশাসক নিয়োগের ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনের সেখানেও যে দুর্নীতি হয়েছে সেটাও কিন্তু তার দিকে অভিযোগের তীর উঠেছে। তার এপিএস এর 200 কোটি টাকার দুর্নীতির সংবাদ এসেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের যে প্রশাসক সেটা নিয়োগের ক্ষেত্রেও 20 কোটি টাকার দুর্নীতির যেটা অডিও সেটাও কিন্তু আমি প্রকাশ করেছিলাম। এবং এই যে ট্রিপল মার্ডারের যে ঘটনা ঘটেছে, এদের আসামিদেরকে যে তার বাবা শেল্টার দিয়েছে, সেটা নিয়ে আপনারা দেখেছেন যে বাংলা ভিশনের মতো একটা মূলধারার গণমাধ্যমেও কিন্তু সংবাদ প্রচার হয়েছে। তাছাড়া এই যে সাম্প্রতিক সময়ে জায়না আলম অপু তার যে একটা স্বীকারোক্তিমূলক যে ভিডিও আসলো, সেখানেও কিন্তু আপনারা দেখেছেন যে গুলশানের যে আলোচিত চাঁদাবাজির ঘটনা, এখানেও কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে তার নাম কিন্তু এসেছে। এবং অতি সম্প্রতি যেটা হয়েছে যে তার পিএস মাহফুজুল আলম ভুঁইয়া, তাকে দিয়ে যে একটা টেন্ডারের কমিশনের দর কষাকষি, সে অডিও কিন্তু ফাঁস হয়েছে। এবং এই গত 2 দিন ধরে আলোচনা এসেছে তার এই নারী গঠিত বিষয়, যে তিনি একজন নারীর সাথে 1.5 বছর তিনি সম্পর্কে ছিলেন, এখন তিনি তার সাথে আর সম্পর্ক কন্টিনিউ করছেন না এবং তিনি, যেটা আমরা জানতে পেরেছি, যে তিনি জুন মাসে তিনি বিয়ে করেছেন অন্য এক নারীকে। তো যার বিরুদ্ধে এত এত অভিযোগ, যিনি একজন বয়ফ্রেন্ড হিসেবেও তিনি তার গার্লফ্রেন্ডের প্রতি লয়াল নয়, তিনি দেশের মানুষের প্রতি কতটুকু লয়াল এটা তো তিনি তার কর্মকাণ্ডের দ্বারাই কিন্তু প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছেন। অথচ এই ব্যক্তিটির বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও কিন্তু ডক্টর ইউনূসের সরকার তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারছেন না। আবার আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার যারা রয়েছেন কিছু কিছু, তারা কিন্তু তার পক্ষে দাঁড়িয়ে ন্যারেটিভ তৈরি করছে, তার পক্ষে দাঁড়িয়ে তারা বয়ান তৈরি করছে, যেটাকে আমার কাছে অনেকটা মনে হচ্ছে যে চোরের সাক্ষী বাটপার। তো প্রিয় দর্শক, আমি শুধু আপনাদেরকে এটাই বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি কখনোই এই ধরনের ক্ষমতাবান যারা রয়েছেন, দুর্বৃত্ত ক্ষমতাবান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো, এদের সাথে যেন আমার কখনো বন্ধুত্ব না হয়। কারণ আমি মনে করি যে এ ধরনের লোকের সাথে বন্ধুত্ব করে সুবিধা নেওয়া এটা কোনো সাংবাদিকের কাজ হতে পারে না। আমি মনে করি প্রকৃত সাংবাদিকের কাজ বা প্রকৃত অ্যাক্টিভিস্টের কাজ বা প্রকৃত দেশপ্রেমিকের কাজ হচ্ছে সবসময় এই ক্ষমতাবানদেরকে প্রশ্নের মুখোমুখি করা। এবং আমি চাই এই হ্যাডমটা যেন আমার সবসময় থাকে, যে আমি যেন ক্ষমতাবানদেরকে প্রশ্নের মুখোমুখি রাখতে পারি এবং আল্লাহ যেন আমাকে ওই লোভ লালসার সাথে কখনো না ফেলে, যাতে আমি এই ক্ষমতাবানদের সাথে বন্ধুত্ব করে এবং তাদেরকে জড়িয়ে ধরে ছবি তুলে তাদের পক্ষে বয়ান তৈরি করি। আমি চাই ধারাবাহিকভাবেই আমার ভেতরে যেন এই এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্টটা থাকে এবং এটা নিয়ে যেন আমি আগামীতেও কাজ করতে পারি। এবং যারা যারা আমাকে বলেন যে আমি বিএনপির দালাল, বিএনপির কোনো দোষ আমি দেখি না, তাদেরকে বলতে চাই যে যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে, দেখুন না তখন আমি বিএনপির সমালোচনা করি কিনা, তখন আমার মধ্যে এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট যেটা রয়েছে সেটা থাকে কিনা, সেটা তখন আপনারা দেখবেন। আর পরিশেষে যেটা বলতে চাই, প্রত্যেকটা মানুষের ভেতরেই কিন্তু অন্তর্নিহিত একটা লোভ লালসা থাকবে, এটা একটা মানুষের স্বাভাবিক চরিত্র। আমি লোভ লালসা সব কিছুর ঊর্ধ্বে, এ দাবি আমি কখনোই করব না। কিন্তু আপনাদের কাছে, আমার যারা ভক্ত রয়েছেন বা আমার যারা দর্শক রয়েছেন, তাদের কাছে আমি বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় লোভ লালসা থেকে নিজেকে দূরে রাখতে পারি এবং আমি যেন কখনোই সরকারের বা যারা এস্টাবলিশমেন্টের লোকজন তাদের সাথে সুসম্পর্ক করে যেন ব্যক্তিগত ধান্দা না করি, তাদের পক্ষে যেন আমাকে বয়ান তৈরি করতে না হয়। আমি সবসময় চাই আপনাদের জন্য এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট ধারণ করে কাজ করতে, এবং আমি মনে করি যে প্রকৃত সাংবাদিক বা প্রকৃত অ্যাক্টিভিস্টের কাজই হচ্ছে সেটা। আর সেটা করতে গিয়ে আমি আক্রমণের শিকার হব, আগামীতেও হব। তো যারা আমার দর্শক, আশা করি আপনারা সেটা বুঝবেন, উপলব্ধি করবেন। তো যাক, এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য বা আমার এই ব্যাখ্যাটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।